আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আমি অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিলাম। অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। এখন আমি যত ব্যস্ত থাকি না কেন, সবসময় আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন থেকে সবকিছু আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা জানেন যে একাদশ শ্রেণীর সম্মিলিত উপবৃত্তির ফর্ম বিতরণ করা হচ্ছে। তো ফর্মটি পূরণ করবেন কিভাবে, সেটা আজকে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে সঠিকভাবে পূরণ করতে হয় সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার কাছে একটা রিকোয়েস্ট, এতদিন যেহেতু ছিলাম না সেহেতু আমার ভিডিওর একটু রিস্ক কমে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিন এবং আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখবো আপনারা ফর্মটি পূরণ করবেন কিভাবে। প্রথমে দেওয়া আছে ব্যক্তিগত তথ্য। তো ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে আপনার সুন্দরভাবে নাম দিবেন। তো নামটি আপনি দিবেন কিভাবে, আপনি আপনার নামটি দিবেন জন্ম নিবন্ধনে যেভাবে আছে। তো এখন আপনারা বলবেন যে আমার জন্ম নিবন্ধনের সাথে অনেকজনের সার্টিফিকেটের কোনো মিল নেই। আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট যদি ঠিকও না থাকে তাহলেও আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে দিতে হবে, কারণ এমআইএস এ যখন ডাটাটা এন্ট্রি হবে তখন জন্ম নিবন্ধনের ভিত্তিতেই সব নাম অটো বসে যাবে। তো প্রথমে আপনার নামটি সুন্দরভাবে দিবেন এবং জন্ম নিবন্ধন যেভাবে ইংরেজি নামটি রয়েছে তো সেটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনার পিতার এনআইডি নাম্বারটি দিবেন। তো পিতার এনআইডি নাম্বার বসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি পিতা মাতার এনআইডি 13 ডিজিটের নাম্বার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে আগে জন্মসালটি বসাতে হবে, তারপরে আপনার নাম্বারটি শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে 17 ডিজিট করতে হবে। আর যদি স্মার্ট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে 10 ডিজিটের নাম্বার আছে, সেটা সুন্দরভাবে বসিয়ে দিবেন এবং পিতার নাম দিবেন নিচে, তারপরে মাতার নাম দিবেন। তো এইগুলো সুন্দরভাবে দেখানোর কিছু নেই। তারপরে জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন, তারপরে আপনার জন্মস্থান দিবেন। তো শিক্ষার্থীর জন্মস্থান এখানে আপনারা ভুল করেন, যে আপনারা সবাই বলেন যে গ্রামের নাম দিব নাকি, না, আপনার এখানে জেলার নাম হবে। যদি আপনার জন্মস্থান দেখতে চান সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন গুলো যে রয়েছে বর্তমান সময়ে আপডেট জন্ম নিবন্ধন, সেখানেও দেখতে পারবেন জন্মস্থান দেওয়া রয়েছে। তো আপনার জেলার নামটি, তো সেই জেলার নামটি বসিয়ে দিবেন এবং আপনার ধর্ম সেখানে লিখে দিবেন। তারপরে আপনার বিভাগ লিখবেন, তারপরে আপনার জেলা লিখবেন, তারপরে আপনার উপজেলা লিখবেন। তো উপজেলার ক্ষেত্রে কারো যদি পৌরসভা থেকে থাকে তাহলে পৌরসভা লিখবেন। তারপর আপনার ইউনিয়ন দিবেন, তারপরে আপনি কত নম্বর ওয়ার্ডে অবস্থান করছেন ইউনিয়নের, তো সেই ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি দিবেন। তারপর আপনার পোস্ট অফিস কোড দিবেন। তো এখন আপনারা অনেকজনে বলবেন ভাই আমি তো পোস্ট অফিস জানি না। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা সহজ উপায় বলে দেই, আপনাদের পিতামাতার যে এনআইডি কার্ড গুলো রয়েছে তো সেই এনআইডি কার্ড গুলোর পিছন দিকে দেখবেন পোস্ট অফিস কোড দেওয়া আছে, তো সেখানে পোস্ট অফিস কোড দিয়ে দিবেন। তারপরে ঠিকানার জায়গায় শুধুমাত্র আপনার গ্রামের নামটি লিখে দিলেই হবে। তো তারপরে আপনার চলে আসতেছে শিক্ষাগত তথ্য। প্রথমে আপনার বিভাগ দিবেন, তারপরে জেলা দিবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার উপজেলা দিবেন, উপজেলা দেওয়ার পর আপনার বোর্ডের নাম দিবেন। তো আমি এখানে বোর্ডের নাম বসাই দিচ্ছি। তারপরে আপনি যে প্রতিষ্ঠানে পড়তেছিলেন, আমি আবারও বলছি এখানে পূর্ববর্তী শ্রেণীর শিক্ষকতার কথা বলা হয়েছে, অর্থাৎ আপনি যে দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন, তো সেই কোন স্কুল থেকে আপনারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তো সেই স্কুলের নামটি দিতে হবে। তারপরে আপনার পূর্ববর্তী শ্রেণী অবশ্যই আপনাকে দশম দিতে হবে। তারপর পূর্ববর্তী পরীক্ষা সেটা এসএসসি বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, এখানে কোনো নির্দিষ্ট করে বলা নেই। তারপরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কার্ড অথবা আপনার এডমিট কার্ডে পেয়ে যাবেন। তারপর আপনার পয়েন্টটি দিবেন। তো পয়েন্টটি দেওয়ার পর তারপরে আপনার উত্তীর্ণ বছর অবশ্যই আপনাদের 2024, আর যারা ভর্তি হয়েছেন পরবর্তীতে তো তারা আপনাদের যে পাশের ইয়ারটি আছে সেটা বসিয়ে দিবেন। তারপরে আপনার বর্তমান শিক্ষাগত তথ্য, বর্তমানের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে বিভাগ দিতে হবে, তারপর জেলা আপনাকে এইভাবে। তো এখানে সুন্দরভাবে বাংলায় লেখা আছে। তো প্রথমে আপনার বিভাগটি দিবেন, তারপরে আপনার জেলার নামটি দিবেন, তারপরে আপনার উপজেলার নামটি দিবেন, তারপরে যদি কোনো পৌরসভায় থেকে থাকেন তাহলে পৌরসভা দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনাদের শ্রেণী লিখবেন, একাদশ শ্রেণী, তারপরে আপনার বিভাগ লিখবেন, তারপরে শাখা, যদি আপনাদের সেখানে শাখা থেকে থাকে অবশ্যই শাখা দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনার এবার রোল নাম্বারটি দিবেন। তারপরে দেখবেন যে প্রতিষ্ঠানের নাম, আপনি যে কলেজে ভর্তি হচ্ছে তো সেই নামটি সুন্দরভাবে বসিয়ে দিন। তো তারপরে আসতেছে অভিভাবকের তথ্য। আপনাদের যে অভিভাবকের তথ্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো অভিভাবকের তথ্যের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম, আমরা এখানে একটা মিস্টেক করে ফেলছি, সম্পর্কটা আপনাকে লিখতে হবে। তো সম্পর্ক অবশ্যই আপনারা আপনার বাবাকে বানাতে পারেন, মাকে বানাতে পারেন, ভাইকে বানাতে পারেন, নানাকে বানাতে পারেন, নানিকে বানাতে পারেন, যে হোক না কেন তার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কে লিখে দিন। তো এখানে আপনারা যাকে অভিভাবক করবেন তার নাম্বারে আপনাকে উপবৃত্তির টাকা নিতে হবে। আপনার অভিভাবকের কিংবা পিতামাতার যদি এনআইডি কার্ডটি 13 ডিজিটের নাম্বার হয়ে থাকে, আপনারা 1-2 করে গুনবেন, 13টা নাম্বার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রথমে তার জন্মসালটি বসাবেন এবং তারপরে নাম্বারটি লিখতে শুরু করবেন। আর যাদের স্মার্ট কার্ড রয়েছে তাদেরকে কোনো কিছু করতে হবে না, স্মার্ট কার্ডের 10 ডিজিটের নাম্বারটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনার নামটি সুন্দরভাবে বাংলায় লিখে দিবেন, তারপরে পেশা লিখে দিবেন। আপনার অভিভাবক যে পেশায় নিয়োজিত থাক না কেন তার পেশাটি উল্লেখ করবেন, সেখানে জন্ম তারিখটি সুন্দরভাবে বসিয়ে দিবেন এবং নাম ইংরেজিতে দিবেন যেভাবে এনআইডিতে বসানো আছে। তো তারপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে অভিভাবকের স্থায়ী ঠিকানা দিতে হবে। তো অভিভাবকের এনআইডিতে তো যে ঠিকানাটা দেওয়া আছে তো সেই ঠিকানাটাই দিয়ে দিবেন। তো ঠিকানা বসানোর ক্ষেত্রে আর কিছু বলার নেই, এখানে বাংলায় লেখা। তো এখানে আসতেছে এখন খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম, যেখানে আপনাদেরকে শুধুমাত্র নির্বাচন করতে হবে, অর্থাৎ টিক চিহ্ন দিতে
দিতে হবে। তো এখানে আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। আমি আবেদনকারীর কে পড়ালেখার খরচ বহন করে, তো সেক্ষেত্রে যারা বহন করে তার নামটি এখানে উল্লেখ করবে। তো এখানে যদি আপনার যে উল্লেখ করার মধ্যে মা বাবা শুধু দেওয়া আছে, যদি ভাই বোন হয়ে থাকে তাহলে অন্য অভিভাবকের টিক চিহ্ন দিবেন। তো তার আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য? হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তো এগুলো সুন্দরভাবে পড়বেন। এবং তারপরে বলা আছে আবেদনকারী কি মুক্তিযুদ্ধের প্রজন্ম? এখানে হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তারপরে এখানে বলছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা। তো এখানে আপনি যাকে অভিভাবক করছেন তার শিক্ষাগত যোগ্যতা কি, তো সেটা দিবেন। এবং অভিভাবকের ক্ষেত্রে তার স্বামী অথবা স্ত্রী, যদি আপনার বোন হয়ে থাকে যে আমার ভাইয়ের তো বিয়ে হয়নি, আমার বোনের তো বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা ভাতা পান? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন উপবৃত্তি বা ভাতা ক্ষেত্রে আপনাদের সেটা বলা হচ্ছে সাধারণ বৃত্তি, মেধাবৃত্তির কথা। এখানে কোনো আর্থিক অনুদানের প্রশ্নই আসে না। মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়ে থাকে তাদের কথা বলা হয়েছে। যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি আবেদন করতে পারবেন। তো তারপরে লেখা আছে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী? তো হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। তারপরে বলছে আবেদনকারী মা বাবা ব্যতীত পরিবারের অন্য সদস্য জন্মগত বা দীর্ঘ মেয়াদী কোনো শারীরিক বা মানসিক রোগে ভুগছে? তো হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘ, অর্থাৎ আপনি যার নামে আবেদন করছেন, তো অর্থাৎ আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি জন্মগত বা দীর্ঘমেয়াদী রোগ আছে? তো হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। এবং আবেদনকারী অভিভাবক কি জন্মগত বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন? হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আবেদনকারী মা বাবা কি সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস থেকে? এখানে আমি বলে রাখি যারা গ্রাম থেকে আবেদন করতেছেন, তো তাদের যেহেতু কৃষি কাজ করে, তো সেক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট কোনো আয়ের উৎস এখানে আপনারা না দিতে পারেন। তো এখন ব্যক্তিগত ব্যাপার। তো তারপর লেখছে আবেদনকারী কি অভিভাবকের শহর বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে? যদি থাকে দিবেন, না হলে না। তারপরে এখানে লিখছে পরিবারের কয়জন চাকরি করেন? তো সেক্ষেত্রে আপনারা যজন চাকরি করেন ওজনে দিতে পারেন। এখানে যে আবেদনকারীর অভিভাবক কোন উৎস থেকে আয় করেন? তো এখানে আপনার অভিভাবক হতে পারে কৃষি, ব্যবসা, খামার, যা কিছু হতে পারে। তো আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার এখন জীবিত মৃত্যুর ব্যাপার আসতেছে। তো এখানে আপনার মা বাবা দুইজনই কি বেঁচে রয়েছে? তো এখানে থাকলে এখানে দেখবেন সুন্দরভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর একজন থাকলে একজনের দিবেন। 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 2 বা 2 এর নিচে, এইভাবে যদি থাকে আপনাদের, যদি 18 বছরের নিচে কোনো সদস্য থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে এখানে আবেদনকারী কোন এলাকায় বসবাস করে? তো আমরা ম্যাক্সিমাম বাংলা উত্তরবঙ্গ থেকে আবেদন করতেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রায় এটা সমতল ভূমিতে আমরা বসবাস করতেছি বর্তমানে। তো সেক্ষেত্রে আপনার সমতল দিতে পারেন। তো আবেদনকারীর বাড়ি কয়টি কক্ষ রয়েছে? তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যারা উপবৃত্তি পেতেই যাচ্ছেন তারা আপনারা সবসময় কম কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার উপবৃত্তিটি হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আর এত দূর পড়লাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা সর্বশেষ পেমেন্টের তথ্যটি চলে আসছি। পেমেন্টের ক্ষেত্রে আপনারা এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে যার নামে সিমটি রয়েছে তার নামে বাধ্যতামূলক নগদ থাকতে হবে। এখানে একজনের নামে সিম রয়েছে, আরেকজনের নামে নগদ করছেন, এই অ্যাকাউন্টে দেওয়া যাবে না, কারণ এটা SBMIS নিবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটি, আপনার সিমটি কার নামে রেজিস্টার রয়েছে এ বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়াও আপনারা চাইলে আমাদের মাধ্যমে দেখে নিতে পারেন। আমরা আপনাদের নক দিয়ে রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেক করে দিব যে কোনো সময়। তো এই ছিল আজকের মোটামুটি করে ভিডিও। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাই, আমরা যেহেতু ভিডিও দিচ্ছিলাম না অনেকদিন যাবত, যেহেতু আমাদের রিচটা একটু কমে গেছে, তো যার কারণে আপনাদের করতে হবে কি, আমাদের ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।